রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের বুয়েট ভর্তি পরীক্ষার জন্য টিপস এন্ড ট্রিক্স সম্পর্কিত লাইভ ভিডিওতে। আমি সুকল্যাণ ঘোষ আকাশ, বুয়েটে পড়ছি চতুর্থ বর্ষে পুরকৌশল বিভাগে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তোবা বুয়েটে ভর্তি হতে চাও, তোমরা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছো। তো তোমাদের জন্য আজকের এই টিপস এন্ড ট্রিক্স ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি এখনই শেয়ার করে দাও, আর তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো এবং কারা কারা আমাদের এবারের অ্যাডমিশন ক্লাসটিতে আমাদের সাথে থাকবে। আমি তোমাদের জন্য কয়েকটি কমেন্ট পড়বো এখন, যে তোমরা কে কোত্থেকে ক্লাস করছো এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটি শেয়ার করে দিয়েছো নাকি সেটা জানার জন্য। এরপরেই আমরা আজকের ক্লাসটিতে অগ্রসর হব। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। প্রথমেই আমি তোমাদের যে জিনিসটি জানিয়ে দেব সেটি হচ্ছে, এখনো এবছরের জন্য অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষের জন্য আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার সার্কুলার এখনো ছাড়েনি। এজন্য আমি যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো গত বছরের আমাদের যে সার্কুলার ছিল, যেটি আমাদের বুয়েটের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, আমি সেখান থেকেই পিডিএফটি থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসটি কয়েকটি ভাগে মূলত বিভক্ত হবে। প্রথমেই আমরা আলোচনা করব যে এই বুয়েট ভর্তি পরীক্ষার জন্য কারা কারা এলিজিবল, তার মানে কারা কারা আমাদের এই বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে আমরা আলোচনা করব আমাদের যে বুয়েট রয়েছে অর্থাৎ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় রয়েছে এবং সেই বিষয়গুলিতে মোট কতটি করে সিট রয়েছে। এরপরে আমরা পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সবশেষে তোমাদের জন্য একটি চমক রয়েছে, সেটি হচ্ছে আমরা বুয়েট ভর্তি পরীক্ষার একটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করব এবং আমরা দেখার চেষ্টা করব যে বুয়েটে কি ধরনের কোশ্চেন আসে এবং এছাড়াও তোমাদের যাবতীয় যত প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি বুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা এখনই কমেন্ট সেকশনে সেটি জানিয়ে দাও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নগুলিকে উত্তর দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আরিফ তরফদার নড়াইল থেকে ক্লাসটি করছে, নাইম নরসিংদী থেকে আমাদের সাথে যোগ দিয়েছে, সামিম লক্ষ্মীপুর থেকে রয়েছে, মিরাজ পাটোয়ারি ভাই আমাদের সাথে চাঁদপুর থেকে রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক জায়গা থেকেই আমাদের এই ক্লাসটিতে আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধবরা এসে যুক্ত হয়েছে। তো প্রথমেই আমি তোমাদের যে জিনিসটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে গত বছরের সার্কুলার। এবছর তোমরা যে সালগুলো দেখতে পাচ্ছ সেটির সাথে কিন্তু এক করে যোগ হবে। তোমরা বিভ্রান্ত হয়ে যেও না এই পিডিএফটি দেখে, কেননা এটি কিন্তু আমাদের গত বছরের সার্কুলার। এবছরের সার্কুলার এখনো যেহেতু দেয়নি, তাই এটি সব থেকে অথেন্টিক মাধ্যম তোমাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করা। প্রথমেই আমরা দেখে নেই যে 2019-20 শিক্ষাবর্ষে কারা কারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। যেহেতু এখানে 15-16 রয়েছে, এখানে হয়ে যাবে এটি 16-17। তার মানে তুমি যদি 2016 কিংবা 17 সালে তোমার এসএসসি পরীক্ষা দিয়ে থাকো এবং তুমি যদি 2019 সালে অর্থাৎ এবছরই কিছুদিন আগে তোমার এইচএসসি পরীক্ষা শেষ করে থাকো, তাহলে তুমি তোমার বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এছাড়াও তুমি যদি 2016 সালে এসএসসি দিয়ে থাকো তাহলে তোমার অবশ্যই পরীক্ষার রেজাল্টটি বের হয়েছে 2018 সালে, কিন্তু সেই রেজাল্টে তোমাদের যদি কোনো ভুল থেকে থাকে এবং সেটি যদি বোর্ড কর্তৃক সংশোধনের সময়টা গত বছরের সার্কুলার পার হয়ে যাওয়ার পরে প্রকাশিত হয়, তুমি এই বছর বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবে। এছাড়াও তোমরা যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকো তাহলে তোমাদের ও লেভেল পরীক্ষার রেজাল্ট যদি 2015 সালের নভেম্বর বা তার পরে আসে এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট এ লেভেল পরীক্ষার রেজাল্ট যদি 2018 সালের নভেম্বর বা তার পরে আসে, তাহলে তুমি এই ভর্তি পরীক্ষার জন্য ফর্মটি তুলতে পারবে। এবারে চলো দেখে নেওয়া যাক তোমার ন্যূনতম কি কি যোগ্যতা থাকা লাগবে এই অ্যাডমিশন এই ভর্তি ফর্মটি পাওয়ার জন্য এবং পরীক্ষার জন্য বিবেচিত হওয়ার জন্য। প্রথমেই আমরা গত বছরের বিষয়টি নিয়ে আলোচনা করি। মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে এবার হয়তোবা এরকমই মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে, অথবা এবার রেজাল্ট যদি একটু ভালো হয়ে যায় হয়তোবা মিনিমাম রিকোয়ারমেন্ট বাড়ানো হতে পারে, রেজাল্ট যদি খারাপ হয় মিনিমাম রিকোয়ারমেন্ট কমানো হতে পারে। প্রথমে আমরা দেখে নিই
গত বছরের আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো কি ছিল। তোমাকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম জিপিএ 4 অ্যাটলিস্ট পেতেই হবে, এবং এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ইংরেজি এবং বাংলা এই 5টি সাবজেক্টের প্রতিটিতে গ্রেড পয়েন্ট আমরা কিন্তু জানি 5 করে। তার মানে এই 25-এর ভিতরে তোমাকে ন্যূনতম 22.5 পেতে হবে। তার মানে তুমি যদি এই 5টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্টে এ পাও এবং একটি সাবজেক্টে 3.5 পাও, হয়তোবা তুমি এই ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার একটি সুযোগ অর্জন করতে পারবে। এখানে একটি ছোট্ট বিষয় রয়েছে, সেটি নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। এটি যদি এরকম হয় যে তোমরা 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, এবং তোমার যে এইচএসসি পরীক্ষার ফলাফল ছিল সেটি সংশোধিত যে ফলাফলটি রয়েছে সেটি পরে প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অন্যান্যদের থেকে একটু বেশি নাম্বার পেতে হবে। সেক্ষেত্রে তোমাদের এই 5টি বিষয়ে টোটাল 25 জিপিএ এর মধ্যে তোমাকে 23 পেতে হবে। তার মানে তুমি হয়তোবা সর্বোচ্চ 2টি বিষয়ে এ পেলেও তুমি এই ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হবে। তবে এখন পর্যন্ত দেখা গিয়েছে তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টি সাবজেক্টের কোনো একটিতে এ প্লাস না পাও, তাহলে তোমার এই ভর্তি পরীক্ষায় যে যোগ্যতা অর্জনের চান্স রয়েছে সেটি অনেকাংশেই কমে আসে। মূলত আমাদের ভর্তি পরীক্ষা, আমাদের বুয়েটে ভর্তি পরীক্ষার কিছু নির্দিষ্ট সংখ্যক সিট রয়েছে। আমরা যেহেতু আমাদের টোটাল পরীক্ষাটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই হয়, সেহেতু এই নির্দিষ্ট সংখ্যক সিট রাখা হয়েছে। তোমাদের থেকে ফার্স্টে অ্যাপ্লিকেশন কল করা হবে এবং পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ যে বাংলা রয়েছে এগুলো টোটাল নাম্বার কাউন্ট করা হবে, এবং টোটাল নাম্বার কাউন্ট করার পর মেধাক্রম অনুসারে গত বছর যেটি হয়েছে সেটি হচ্ছে 12,000 জনকে পরীক্ষার জন্য কল করা হয়েছে, এবং এই 12,000 জনের মধ্য থেকে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। এবারে আসা যাক যে আমাদের কি কি বিষয় রয়েছে এবং পরীক্ষাটি কিভাবে হবে। আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মূলত 2টি গ্রুপে পরীক্ষা হয়, গ্রুপ ক এবং গ্রুপ খ। গ্রুপ ক মূলত প্রকৌশল সেক্টরের জন্য, অর্থাৎ যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের যে মডিউল এ রয়েছে সেটি মূলত হয়। এই মডিউল এ বা গ্রুপ কতে তোমাকে 3টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। সেই 3টি বিষয় হচ্ছে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। প্রতিটি বিষয়ে 20টি করে কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেনের মার্ক হবে 10। তার মানে গণিতে তোমাকে 20টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, পদার্থবিজ্ঞানে তোমাকে 20টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং রসায়নে তোমাকে 20টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। অর্থাৎ তোমাকে মোট 60টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং তোমাকে সময় দেওয়া হবে 3 ঘন্টা। অর্থাৎ তোমাকে 3 ঘন্টার মধ্যে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 করে। তাই তোমরা বুঝতেই পারছো বুয়েট ভর্তি পরীক্ষা গ্রুপ ক যেটি রয়েছে সেটি মোট 600 মার্কের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়াও তোমরা যারা যারা আর্কিটেকচার বা স্থাপত্য বিভাগে পড়তে চাও, তোমাদের জন্য আরো একটি পরীক্ষা দিতে হবে। তোমাদেরকে এই গ্রুপ ক এর পরীক্ষা তো দিতেই হবে, এছাড়াও তোমাদের 400 মার্কের একটি মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে, যেখানে তোমার পার্সপেক্টিভ, তুমি বিভিন্ন ছবি আঁকায় কিরকম, তোমার দৃষ্টিশক্তি কিরকম, তোমার চিন্তা চেতনা কিরকম, এই বিষয়ে যাবতীয় যে ড্রয়িং গুলো রয়েছে সেটি করতে হয়। এবং এই যে মানবন্টন রয়েছে সেই মানবন্টনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক গ্রুপের জন্য মোট 600 নম্বরের পরীক্ষা হবে এবং খ গ্রুপের জন্য মোট 1000 নম্বরের পরীক্ষা হবে। ক গ্রুপে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রতিটিতে 20টি করে প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মানই হচ্ছে 10 করে, তো টোটাল 600 মার্কের পরীক্ষা হবে। আর খ গ্রুপে যে মুক্তহস্ত অঙ্কন রয়েছে সেটি হবে 400 মার্কের। এখানে একটি বিষয় বলে নেওয়া দরকার, সেটি হচ্ছে আমাদের যে সার্কুলারটি রয়েছে এটির সাথে কিন্তু একটি সংযুক্তি থাকবে, সেখানে যে ক্যালকুলেটর গুলো রয়েছে সেই ক্যালকুলেটর ব্যতীত কিন্তু তুমি অন্য কোনো ক্যালকুলেটর আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় নিয়ে আসতে পারবে না। তোমরা সাথে শুধুমাত্র কলম, পেন্সিল, রাবার, ইরেজার, শার্পনার এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে শুধুমাত্র তোমরা সেগুলো নিয়ে আসতে পারবে। এবারে আসা যাক আমাদের
এই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কি কি সিট রয়েছে এবং কোন কোন বিষয় রয়েছে। আমাদের প্রথমেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কেমিকৌশল বিভাগ বা ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এখানে বর্তমানে মোট 60টি সিট রয়েছে। এরপরে রয়েছে বস্তু ও ধাতব কৌশল বিভাগ, এখানেও মোট 60টি সিট রয়েছে। এবং আমার ফেভারিট যে সাবজেক্ট এবং আমি যে বিষয়টিতে পড়ছি পুরকৌশল বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে মোট সিট রয়েছে 195টি। আমাদের এই পুরকৌশল অনুষদের মধ্যে আরো একটি সাবজেক্ট রয়েছে যেটিকে বলা হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, সেখানে সিট রয়েছে 30টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো স্বপ্ন দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার। আমাদের বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রতি বছর 180 জনকে সিলেক্ট করা হয়। নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এই বিষয়টিতে রয়েছে 55 জন। ইন্ডাস্ট্রিয়াল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে 50 জন। আর তোমাদের হয়তো অনেকেরই স্বপ্নের সাবজেক্ট ডিপার্টমেন্ট অফ ট্রিপল-ই অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে আমাদের সিট রয়েছে যথাক্রমে 195টি এবং 120টি। আর আমাদের সব থেকে নতুন যে বিভাগটি অর্থাৎ বায়োমেডিক্যাল বিভাগ, এখানে সিট রয়েছে 30টি। আমাদের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের আন্ডারে যে বিভাগগুলো রয়েছে সেটি হচ্ছে স্থাপত্য বিভাগ, যেটিকে আমরা আর্কিটেকচার বলি, সেটিতে সিট রয়েছে 55টি। এবং ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং যেটি রয়েছে সেটিতে সিট রয়েছে 30টি। অর্থাৎ আমাদের যদি এবছর 10,000 জন কিংবা 12,000 জন পরীক্ষা দিতে পারে, তাদের জন্য মোট বরাদ্দকৃত সিট রয়েছে 1060টি। অর্থাৎ আমি যদি একটি রাফ হিসাব করি তাহলে আমরা বুঝতে পারি যে প্রতি 10 জনের মধ্যে থেকে একজন আমাদের এই বুয়েটে চান্স পেতে পারে। এবারে আমরা তোমাদের কিছু কোশ্চেন পড়ে নেই। একজন কোশ্চেন করেছে আবির হাসান, এসএসসি এর জিপিএ কাউন্ট হয় নাকি? হ্যাঁ ভাইয়া, এসএসসি জিপিএ কাউন্ট হয়। তোমাকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে জিপিএ 4 পেতে হবে তুমি যদি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে চাও। মির্জা আনিকা প্রশ্ন করেছে FX991MS বা FX991ES ইউজ করা যাবে নাকি? হ্যাঁ, FX991ES ইউজ করা যাবে, তবে আমার সাজেশন থাকবে FX991ES যে ক্যালকুলেটরটি রয়েছে সেটি যে আপডেটেড ভার্সন রয়েছে 991ES প্লাস, তোমরা সেই ক্যালকুলেটরটি ইউজ করার চেষ্টা করবে, কেননা এই ক্যালকুলেটরটিতে যে আমাদের ক্যালকুলেশন গুলো হয় এটা একটু তাড়াতাড়ি হয়। তোমাদের যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের জানাতে পারো। শামসারেফিন প্রশ্ন করেছে, ভাইয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কিভাবে কি করতে হবে? ভাইয়া, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে আলাদা কোনো প্রোগ্রাম অফার করা হয় না। আমাদের যে বিষয়টি রয়েছে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেটির আন্ডারে কয়েকটি কোর্স রয়েছে যেটিতে তোমাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট, একটি সফটওয়্যার কিভাবে কাজ করে, কিভাবে বিল্ড করতে হয়, অ্যালগোরিদম লিখতে হয়, এই সবগুলো সম্পর্কেই তোমাকে জানানো হবে। তোমাদের যদি এই বিষয়ে আর কোন প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও, আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলি দেওয়ার জন্য। এবং এরপরেই আমরা চলে যাব আমাদের এক্সামের টাইপ এবং কোশ্চেন প্যাটার্ন কি রকম হয় এবং আমরা টাইম ম্যানেজমেন্ট করব কিভাবে। প্রথমেই আমি বললাম যে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় টোটাল 60টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে, যেখানে ফিজিক্সে তোমার 20টি অঙ্ক থাকবে, কেমিস্ট্রিতে 20টি প্রশ্ন থাকবে যার মধ্যে অঙ্ক, বিক্রিয়া, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে, এবং ম্যাথেও তোমাকে 20টি অঙ্কর সমাধান করতে হবে। তার মানে তোমাকে টোটাল 60টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং এটির জন্য তুমি পাচ্ছ 180 মিনিট। তাহলে তুমি যদি 180 মিনিটে তুমি যদি প্রতিটি অঙ্কের জন্য কত মিনিট বরাদ্দ থাকে এই সময়টি জানতে চাও, সেটি হচ্ছে প্রতিটি অঙ্কের জন্য তোমাকে 180 ডিভাইডেড বাই 60 অর্থাৎ 3 মিনিট করে সময় পাবে। তার মানে তোমাকে 3 মিনিটের মধ্যে 10টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এই বিষয়টি অনেকের কাছে অনেক কঠিন লাগতে পারে কিংবা এই বিষয়টি আসলে অনেকটা ভীতিকর, কিন্তু তোমাদের একটি ব্যাপার যেটি জানিয়ে রাখতে হবে সেটি হচ্ছে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় তোমাকে কখনোই 60টি কোশ্চেনের উত্তর দিতে হবে না, কিংবা তুমি কখনো 60টি কোশ্চেনের উত্তর দিতে পারবে না। আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলো আমরা যদি আলোচনা করি এবং আমরা যদি বিগত বছরে যারা চান্স পেয়েছে তাদের দেখি, আমরা মোটামুটি জানতে পারি তুমি যদি 35 থেকে 40টি কোশ্চেনের অ্যান্সার একদম সঠিকভাবে দিতে পারো, তার মানে তুমি যদি 350 থেকে 400 নাম্বার পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি মোটামুটি একটি সিট তোমার জন্য বরাদ্দ করে রাখতে পারো বুয়েটে। তার মানে দেখো, তুমি যদি এখান থেকে 40টি প্রশ্নের উত্তর করো
তার মানে তুমি কিন্তু 20টি প্রশ্নের যে উত্তর রয়েছে সেটির সময় বাঁচিয়ে ফেললে। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যে অঙ্কগুলো করবে সেই অঙ্কগুলো যেন একদম কারেক্ট হয়। তুমি যদি 40টা প্রশ্নের উত্তর দিয়ে 40টাই কারেক্ট করতে পারো তুমি কিন্তু 400 মার্ক পাবে। আর তুমি যদি 400 মার্ক পাও তুমি অবশ্যই বুয়েটে কোনো না কোনো একটি সাবজেক্টে অবশ্যই চান্স পাবে। এভাবেই কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টটা করতে হয়। এছাড়াও আরো একটি সাজেশন আমি তোমাদের দিব, সেটি হচ্ছে হয়তোবা আমরা অনেক সময় চেষ্টা দেখি যে জিনিসটি, সেটি হচ্ছে আমরা যদি একটি অঙ্ক না পারি আমরা তখন যে জিনিসটি চেষ্টা করি সেটি হচ্ছে বারবার ওই অঙ্কটার পিছনেই সময় ব্যয় করার চেষ্টা করি। বুয়েটে এই জিনিসটি কখনোই করা যাবে না। তুমি প্রথম দেখায় 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে তোমাকে ডিসাইড করে ফেলতে হবে যে তুমি এই অঙ্কটি পারবে কি পারবে না। তুমি যদি দেখো তুমি এই অঙ্কটির প্রশ্নের যে উত্তরটি রয়েছে সেটি দিতে পারবে না, তাহলে এটির পিছনে সময় নষ্ট করবে না। কোনোভাবেই 10 থেকে 15 সেকেন্ডের বেশি একটি অঙ্কের পিছনে ভাবনার পিছনে ব্যয় করা যাবে না যে এই অঙ্কটি আমি অ্যান্সার করবো কি করবো না। তুমি প্রথমে কোশ্চেনটি পাওয়ার সাথে সাথে কোশ্চেনটি দেখবে, প্রথমেই এক নজর চোখ বলানোর পরে তোমাকে বুঝতে হবে যে তুমি প্রশ্নটির অ্যান্সার করতে পারবে কি পারবে না। যদি অ্যান্সার করতে পারো তাহলেই সেই অঙ্কটি করার চেষ্টা করবে। আর যদি তোমার মনে হয় যে না এখন অ্যান্সার করতে পারবো না, তাহলে সাথে সাথে ওই অঙ্কটি স্কিপ করে পরের অঙ্কে চলে যাবে। এটি কিন্তু আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, এখন যদি তোমার সবগুলো প্রশ্নের উত্তর শেষ হয়ে যায় কিংবা তুমি যে প্রশ্নগুলোর উত্তর পারো সেগুলো যদি দেয়া হয়ে যায়, এখন তুমি চেষ্টা করো যে কোনো একটি অঙ্ক দেখে হ্যাঁ আমার মনে হয় আমি এরকম কোনো অঙ্ক করেছি প্রিভিয়াসলি, তাহলে আমি এই অঙ্কটা চেষ্টা করি। কিন্তু কখনোই সেটি এমন জন্য না হয় যে প্রথমেই অঙ্কটি একটি ট্রাই করে দেখবা, এমন অঙ্কগুলো কখনোই শুরুতে অ্যান্সার করবে না। তুমি ডেফিনিট যে অঙ্কটি পারো, যে অঙ্কটি তুমি জানো কিভাবে করতে হয়, যেটি প্রসেস হয়তো বা তোমার মাথায় আছে, সেটি তুমি সবার প্রথমে অ্যান্সার করে নিবা। এবারে তোমাদের কিছু কমন কোশ্চেনের অ্যান্সার দেই। সেটি হচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। এই বিষয়টিতে নানাজন নানা কথা বলে থাকে, কিন্তু যে বিষয়টি আমরা ভুলে যাই সেটি হচ্ছে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু সম্পূর্ণটাই আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকের ভিতরের থেকে আসবে। তার মানে এমন কোন অঙ্ক দিবে না যেটি আমাদের যে কারিকুলাম রয়েছে, আমাদের বোর্ড কর্তৃক অনুমোদিত যে কারিকুলামটি রয়েছে সেটির বাইরে হবে। বইয়ের প্রতিটি অঙ্ক তুমি যদি ঠিক করে করতে পারো, প্রতিটি অঙ্ক করার থেকেও সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমার কনসেপ্টটি ক্লিয়ার থাকতে হবে যে এই অঙ্কটি কিভাবে এলো, কিংবা এই অঙ্কটি যদি একটু ঘুরিয়ে দিত তাহলে প্রশ্নটি কিরকম হতো। তুমি যদি বইয়ের প্রতিটি অঙ্কের কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার থাকতে পারো তাহলে তুমি নিঃসন্দেহে বুয়েটের ভর্তি পরীক্ষায় 50টির আশেপাশে প্রশ্নের উত্তর দিতে পারবে। আমার তোমাদের প্রতি একটি সাজেশন থাকবে, তোমরা কখনোই বইয়ের অঙ্ক না করে আমাদের বাজারে যে গাইড বইগুলো রয়েছে সেগুলোর অঙ্ক করো। প্রথমে তুমি যে পাঠ্যপুস্তকটি পড়ে এসেছো সেই বইয়ের প্রতিটি কনসেপ্ট ক্লিয়ার রাখো। এমন জন্য না হয় যে তোমার কোনো একটি কনসেপ্ট বাদ গিয়েছে। হয়তোবা তোমরা তোমাদের সময় স্বল্পতার কারণে এরকম করতে পারো, একটি কনসেপ্টের আন্ডারে টোটাল হয়তোবা 15টি অঙ্ক রয়েছে, তুমি 10টি করলে বাকি 5টি করলে না। কিন্তু কোনোভাবেই এটির জন্য না হয় যে তোমরা কোনো একটি কনসেপ্ট ক্লিয়ার দিয়ে রেখেছো। আমাদের আইমান সাদিক ভাই কমেন্টে জানতে চেয়েছে তোমাদের কাছ থেকে যে তোমরা কয়জন বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তোমাদের আইমান ভাইকে তোমাদের উত্তরটি জানিয়ে দাও, ভাই হয়তো বা তোমাদের জন্য বসে রয়েছে। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেটি হচ্ছে কি ধরনের কোশ্চেন হতে পারে, কিংবা বুয়েটে একটি প্রশ্ন তোমরা হয়তো বা সবাই করে থাকো কিংবা আমিও এটি করেছি, সেটি হচ্ছে ভাইয়া বুয়েটে পড়তে গেলে আমার দৈনিক কত ঘন্টা পড়া লাগবে। এই প্রশ্নটি আমিও হয়তো আমি যতজন টিচারের কাছে পড়েছি কিংবা যতজন স্যারকে পেয়েছি আমি এই কোশ্চেনটি জিজ্ঞেস করেছি যে ভাইয়া আমি কত ঘন্টা পড়লে বুয়েটে চান্স পাবো। সত্যি কথা বলতে গেলে কি এই প্রশ্নের কোনো উত্তর নেই। তবে একজন স্যার আমাকে খুব ভালো একটি উত্তর দিয়েছিল, সেটি হচ্ছে গিয়ে তুমি যতক্ষণ পারো পড়বে। তুমি যদি দৈনিক 10 ঘন্টা পড়তে পারো 10 ঘন্টা পড়বে, তুমি যদি দৈনিক 20 ঘন্টা পড়তে পারো 20 ঘন্টা পড়বে। তার মানে নির্দিষ্ট কোনো সময় নেই যে এই সময়টুকু আমি যদি পড়ি তাহলে আমি বুয়েটে চান্স পেয়ে যাব। আমার সাজেশন থাকবে তোমরা যতক্ষণ পারো পড়তে থাকবা, কারণ এই সময়টা কিন্তু তোমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার সাজেশন থাকবে তোমরা যতক্ষণ পারো পড়তে থাকবা এবং চেষ্টা করবা তোমরা যে বইগুলো রয়েছে, যেমন ফিজিক্সের জন্য আমরা যদি তপন স্যারের বই দেখি কিংবা ইসাক স্যারের বই দেখি, ইসাক স্যার এবং তপন স্যারের বইয়ের সবগুলো কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি সাজেশন দিব গিয়াসউদ্দিন স্যারের বইয়ের
ম্যাথগুলো তোমরা চেষ্টা করো। তুমি যদি গিয়াসউদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলোও পেরে ফেলো, তাহলে তোমার বুয়েট ভর্তি পরীক্ষায় ফিজিক্স প্রশ্ন অ্যান্সার করার জন্য তেমন কোনো বেগ পেতে হবে না। তুমি সহজেই 15 থেকে 16টি কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। কিন্তু আমি বারবার বলছি, মেক শিওর তোমাকে বইয়ের প্রতিটি কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, এবং তোমাকে বইয়ের প্রতিটি অঙ্ক সম্পর্কে ধারণা থাকতে হবে যে এই অঙ্কটি যদি হয় তাহলে কিভাবে আমি সলভ করব। তোমাদের মাঝে যদি কেউ এখন ক্লাসটিতে এসে জয়েন করে থাকো, তাহলে তুমি ক্লাসটি শেয়ার করে তোমাদের আরো বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর যারা এখন নতুন জয়েন করেছে তাদের, যারা একদম শুরু থেকে আমাদের ক্লাসটি করছো, তারা ডিসকাসের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দিও। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আরিফ তরফদার। সে প্রশ্ন করেছে যে আমি আমার পছন্দের বিষয় চুজ করতে পারবো নাকি কর্তৃপক্ষ সিলেক্ট করে দিবে। এখানে যে বিষয়টি হয়ে থাকে সেটি হচ্ছে, তুমি ফার্স্টে বুয়েট ভর্তি পরীক্ষা দিলে, তুমি যদি চান্স পেয়ে থাকো তোমার একটি মেধাক্রম দিয়ে দেবে তারা। এই মেধাক্রম অনুসারে সাবজেক্টটি চুজ করতে হয়। যেমন যে মেধাক্রমে ফার্স্ট হয়েছে তাকে জিজ্ঞেস করা হবে যে সে কোন বিষয়ে পড়তে চায়, যে সেকেন্ড হয়েছে তাকে জিজ্ঞেস করা হবে সে কোন বিষয়ে পড়তে চায়। এরকম যদি সাবজেক্ট ফিল আপ হয়ে যায় এবং তুমি যদি তারপরে সেই সাবজেক্টটিতে পড়তে চাও, তাহলে তুমি সেই সাবজেক্টটিতে চান্স পাবে না। ফর এক্সাম্পল, ধরে নাও আমাদের ট্রিপলিতে 195টি সিট রয়েছে। এখন মেধাক্রম 1 থেকে 195 পর্যন্ত যারা রয়েছে তারা সবাই ট্রিপলিতে পড়তে চাইল, তাহলে যে 196তম হলো সে যদি প্রথম চয়েসে ট্রিপলি দিয়ে থাকে, সে ট্রিপলিতে পড়তে পারবে না। তখন তার যে সেকেন্ড চয়েস ছিল, তখন সে সেকেন্ড চয়েসের সাবজেক্টটিতে পড়বে। আশা করি আরিফ তরফদার তুমি আমাদের প্রশ্নের উত্তরটি পেয়েছো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে চাই, এটি প্রশ্ন করেছে জোহের আক্তার সম্প্রীতি। তোমার জন্য আমি বলবো, আমাদের বুয়েটে এখন পর্যন্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কোনো সাবজেক্ট পড়ানো হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ডিপার্টমেন্টটি আমাদের দেশের সব থেকে ভালো। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত লাইভ ক্লাসটি তুমি করে আসো, সেখানেও টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত আলোচনা করা রয়েছে। এরপরে আসি হচ্ছে আমরা সময় ম্যানেজমেন্ট কিভাবে করব সেটি সম্পর্কে আমি প্রথমেই বলে ফেলেছি যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার আমি যদি না পারি, আমি সেটির পিছনে সময় ব্যয় করব না। আমি চেষ্টা করব কোন অ্যান্সার যদি না পারি এর পরের কোশ্চেনটিতে চলে যাওয়ার জন্য। এভাবেই আমরা কিন্তু টাইম সেভ করে ফেলতে পারবো। এবারে বুয়েটে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো অনেকেই করে থাকো, তোমাদের একটি কোশ্চেন ছিল যে ভাইয়া আমি কি বুয়েটে চান্স পাবো নাকি। বুয়েটে চান্স পাওয়া সম্পূর্ণটাই তোমার উপর নির্ভর করে থাকে। তুমি তোমার ইন্টারমিডিয়েটে কিরকম পড়াশোনা করেছো এবং তুমি এই ভর্তি পরীক্ষার যে 3 মাস রয়েছে সেটি কিভাবে ইউটিলাইজ করছো, এটি কিন্তু নির্ধারণ করে দিবে তোমরা বুয়েটে চান্স পাচ্ছ কি পাচ্ছ না। তোমরা যদি ঠিক করে পড়াশোনা না করে থাকো, তাহলে কিন্তু তোমার সামনে একটি অনেক কঠিন পথ রয়েছে। তার মানে এই না যে তুমি যদি ইন্টারমিডিয়েটে একটু কম পড়াশোনা করে থাকো তুমি চান্স পাবে না। তোমাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে, তোমাদের ক্লাসের যারা টপার ছিল তারা ইন্টারমিডিয়েটে যে সময়টুকু পড়েছে, তোমাকে এই 3 মাসে সেই সময়ের সমপরিমাণ সময় ব্যয় করতে হবে তোমার যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্য। তোমাদের যদি ইন্টারমিডিয়েটে কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে, তোমরা আমাদের টেকনিক স্কুলের অ্যাপ থেকে ঘুরে আসতে পারো, যেখানে আমরা চেষ্টা করেছি ইন্টারমিডিয়েটের প্রতিটি বিষয় সম্পর্কেই তোমাদের যে কনসেপ্ট রয়েছে সেটি ক্লিয়ার করে দেওয়ার জন্য। মোহাম্মদ সাকিবুল ইসলাম প্রশ্ন করেছে, রসায়ন এবং গণিতের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং কোন কোন পাবলিকেশনের বই আমাদের অতিরিক্ত জানতে সাহায্য করতে পারে। রসায়নের জন্য আমি বলবো, আমাদের যে বাজারে যে বইগুলো রয়েছে সেগুলো সবগুলো মোটামুটি ভালো, কিন্তু আমাদের যে বিষয়টি যে বইগুলো সব থেকে বেশি পপুলার সেটি হচ্ছে আমাদের যে কবির স্যারের বইটি রয়েছে এবং হাজারি স্যারের যে বইটি রয়েছে সেকেন্ড পেপারের জন্য। মূলত এই বইগুলো থেকে আমাদের অনেক প্রশ্ন চলে আসে দেখা যাবে। তো আমি তোমাদের সাজেস্ট করব, আমাদের বোর্ড অনুমোদিত যে কোনো বই পড়লেই তোমরা তোমাদের যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা পেতে পারো, এবং আমাদের অতিরিক্ত জানতে সাহায্য করে কোন পাবলিকেশনের বই। এ সম্পর্কিত যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের বুয়েটে ভর্তি পরীক্ষায় একটি বিষয় খুবই 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 গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় দেখা যায়
প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো রয়েছে সেগুলোর সাথে কোনো না কোনো মিল থাকে। তার মানে হয়তোবা বুয়েটে 2002-03 সালে একটি প্রশ্ন চলে এসেছিল, প্রায় 20 বছর পরে সেই প্রশ্নটি তুলে দিতে পারে। তো আমি তোমাদের সবাইকে সাজেশন দিব যে অ্যাট লিস্ট কিছু না হলেও বিগত 15 বছরের যে কোশ্চেন রয়েছে সেটি সলভ করে যাও। তুমি যদি বিগত 15 বছরের সবগুলো কোশ্চেনই সলভ করতে পারো তাহলে আমি গ্যারান্টি দিতে পারি তুমি মিনিমাম 60 থেকে 70% প্রশ্ন যে টাইপ রয়েছে কিংবা যে কনসেপ্ট রয়েছে তুমি সেই কনসেপ্টটি কমন পাবে। তাহমিদ আলবি প্রশ্ন করেছে বুয়েটে অ্যাডমিশন টেস্ট দেওয়ার ন্যূনতম যোগ্যতা কি? ভাইয়া আমরা এই বিষয়ে একটু আগেই আলোচনা করে এসেছি, আমাদের লাইভ ক্লাসটি শেষ হলে এটি যখন পাবলিশ করা হবে তুমি এই ভিডিও শুরুতে সেটি দেখে এসো। মোহাম্মদ সাকিবুল আলম গণিতের জন্য আমি আলাদাভাবে বলতে পারি যে এসি আহমেদ স্যার আমাদের যে বইটি রয়েছে সেই বইটি অত্যন্ত ভালো এবং সেই বইয়ের তুমি যদি অঙ্কটি করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি আমাদের যে প্রিপারেশনটি রয়েছে সেটি নিয়ে অনেক আগিয়ে যাবে। এছাড়াও তুমি যদি অন্য কোনো বইয়ের সমাধান করতে চাও তুমি কেতাবউদ্দিন স্যারের বইটি পড়তে পারো, সেখানে অনেক একটু জটিল ধরনের ম্যাথ প্রবলেম থাকে। তুমি আমার সাজেশন থাকবে ফার্স্টে এসি আহমেদ স্যারের বই কিংবা তুমি যে বইটি পড়েছো তোমার ইন্টারমিডিয়েটে সেই বইয়ের সবগুলো যে কোশ্চেন রয়েছে সেটি সলভ করে ফেলো এবং এরপরে তুমি দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক দেখে যে কি কি টাইপের প্রশ্ন তুমি কমন পাওনি কিংবা কোন কোন কনসেপ্ট তোমার জানা নেই, সেই অঙ্কগুলো তুমি করো। এর মানে কিন্তু এই না যে বাজারে যদি 10টা বই থাকে আমার 10টা বই সবগুলো বই সলিউশন করতে হবে। আমি যে কোনো একটি বই পড়বো এবং ওই বইটি যদি সম্পূর্ণ পড়া হয়ে যায় এরপর আমি কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করব। কোশ্চেন ব্যাংকে দেখবো যে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনের মধ্যে কোনো জিনিস আমাদের বাকি রয়েছে নাকি। যদি বাকি থাকে আমরা শুধুমাত্র সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব কিংবা আমরা সেই বিষয়টি পড়ার চেষ্টা করব। সুমিত শ্যানাল প্রশ্ন করেছে ভাইয়া আমি ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি, আমি এখন থেকে প্রিপারেশন নিতে চাই। খুবই ভালো। ইন্টার সেকেন্ড ইয়ার কেন, আমি তোমাদের বলবো যে তোমাদের এসএসসি পরীক্ষার পর থেকে এই বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। আমি যদি বলতে চাই তুমি প্রিপারেশন কিভাবে নিবে, আমি বলবো যে তোমার এখন যে পাঠ্যপুস্তকটি রয়েছে সেই বইয়ের কোনো অঙ্ক বাদ না দিয়ে তুমি প্রতিটি বইয়ের কনসেপ্ট সম্পর্কে ধারণা নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটি সাবজেক্টের পিছনে একটু বেশি সময় দাও, প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো। তুমি এখনই আমাদের বাজারে অসংখ্য কোশ্চেন ব্যাংক রয়েছে, তবে এই কোশ্চেন ব্যাংকগুলোতে অনেকগুলোতে ভুল থাকে। তুমি কিনে এনে দেখতে পারো যে কি ধরনের প্রশ্ন আসে আমাদের, যে প্রশ্নগুলো আসে তুমি সেই ধরনের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করো, আমার বিশ্বাস তুমি চান্স পাবে। নূর আলম সিদ্দিক প্রশ্ন করেছে ভাই ফিজিক্সের ম্যাথের জন্য কোন বইগুলো বেটার হবে? ভাই আমি ওই যে বললাম তুমি ইন্টারমিডিয়েটে যে বইটি পড়েছো সেই বইটি সবগুলো অঙ্কের যদি কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারো তোমার মোটামুটি 80% প্রিপারেশন ডান। তুমি এরপর চেষ্টা করো আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে, আমি কিছুক্ষণ পরেই তোমাদের বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন কিরকম হয় সেটি নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো, তাহলে দেখবে তোমার প্রিপারেশন মোটামুটি হয়ে গিয়েছে। এবারে চলো দেখে আসা যাক আমাদের বুয়েটে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিরকম হয় এবং এই প্রশ্নগুলো তোমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। প্রথমেই যে বিষয়টি দেখা দরকার সেটি হচ্ছে, দেখো তোমরা এখানে একটি পেজ দেখতে পাচ্ছ। আমাদের বুয়েটে ভর্তি পরীক্ষাও তোমাকে এরকম একটি লিগ্যাল পেপারে দিতে হবে, যে পেপারে তোমাকে 3টি প্রশ্ন থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ এই 3টি প্রশ্নের জন্য তোমাকে কিন্তু এতটুকুই জায়গা বরাদ্দ দেওয়া রয়েছে। তোমাকে কিন্তু কোনো এক্সট্রা শীট প্রোভাইড করা হবে না তুমি যদি এই জায়গার ভিতরে অঙ্কটি না করতে পারো। তুমি দেখতে পাচ্ছ তোমাকে এই কোশ্চেনটির জন্য এতটুকুই জায়গা রয়েছে। তুমি যে কোশ্চেনটির অ্যান্সার করতে চাচ্ছ, ধরো আমাদের ফাংশনের যে ম্যাথটি রয়েছে, তোমাকে এই জায়গার ভিতরেই কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তার মানে তোমাকে তুমি এখন থেকে এই জিনিসটি প্রিপারেশন নাও, লিগ্যাল পেপার কিনে আনো, পেপারটিকে 3টি ভাগে ভাগ করো এবং প্রতিটি ভাগের ভিতরে একটি করে ম্যাথ করার চেষ্টা করো। দেখো এখানে আমার একটি ম্যাথ করতে হবে, এরপরে আমার যে সেকেন্ড ম্যাথটি রয়েছে সেকেন্ড ম্যাথের জন্য জায়গা কিন্তু এতটুকুই। তার মানে এই জিনিসটি একটু মাথার ভিতরে তোমরা গেঁথে ফেলো যে আমাদের যে পরীক্ষাটি রয়েছে সেটি কিন্তু এই লিগ্যাল পেপারে হবে এবং এই লিগ্যাল পেপারে আমাদের যে 3টি জায়গা রয়েছে এই 3টি জায়গার ভিতরেই তোমাকে 3টি কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তুমি কিন্তু যদিও কোনো অঙ্ক ভুল হয় সেটি কেটে দিয়ে আর কোনো জায়গা পাচ্ছ না।
এই ক্ষেত্রে যে আমি ট্রিকটি বলে দিতে পারি তোমাদের, সেটি হচ্ছে তোমরা 2B কিংবা 4B পেন্সিল দিয়ে কোশ্চেনে অ্যান্সার করতে পারো। হ্যাঁ, বুয়েটের ভর্তি পরীক্ষায় তুমি যদি পেন্সিল দিয়ে কোশ্চেনে অ্যান্সার করো কোনো সমস্যা হয় না। তবে হ্যাঁ, লক্ষ্য রাখবে তুমি যদি HB পেন্সিল ইউজ করো তাহলে ওইটা হয়তোবা অনেক সময় দেখা না যেতে পারে। তুমি চেষ্টা করো 2B কিংবা 4B পেন্সিল দিয়ে তুমি যদি এই অ্যান্সারটি করো, তাহলে তোমার অঙ্ক যদি ভুলও হয় তুমি কিন্তু চাইলেই রাবার দিয়ে মুছে ফেলে ওই কোশ্চেনের অ্যান্সারটি আবার করতে পারবে। তো আমার সাজেশন থাকবে তোমরা পেন্সিল দিয়ে ভর্তি পরীক্ষাটি দিতে পারো। আমি নিজেও যে অঙ্কগুলো শিওর ছিলাম না সেগুলো কিন্তু পেন্সিল দিয়ে অ্যান্সার করেছি, দেখেছি যে আচ্ছা আমি পারি নাকি। আর যে অঙ্কগুলো আমি একদম শিওর ছিলাম সেগুলো আমি কলম দিয়ে অ্যান্সার করে ফেলেছি। এটি হচ্ছে আমাদের বুয়েটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই নেওয়া বিগত বছরের যে বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেন সেটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে টোটাল 20টি পেজ রয়েছে, প্রতিটি পেজের ভিতরে 3টি করে, অর্থাৎ 3 বিশেষ 60টি যে প্রশ্ন রয়েছে সেটি। এবারে আসি আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয় এবং প্রশ্নের আলোচনাগুলো নিয়ে। এটি আমি যেবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সে বছর ফিজিক্সের একটি খুবই সহজ কিন্তু ট্রিকি একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত ডিগ্রি কোণে 45 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তা 200 মিটার দূরত্ব অতিক্রম করবে। তোমরা যারা মোটামুটি ফিজিক্স পড়ে ফেলেছো তারা বুঝতেই পারছো এই প্রশ্নটির উত্তর কিন্তু খুবই সহজ। এখানে একটি বিষয় তোমাদের জানা লাগবে, সেটি হচ্ছে আমাদের বুয়েটের যে স্যারেরা রয়েছে তারা কিন্তু খুবই পছন্দ করে ব্যাক ক্যালকুলেশনকে। তোমরা একটু মাথায় রাখো যে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন কিরকম হয়, এটি সম্পর্কে এই প্রশ্নটি দেখলেই তোমরা আইডিয়া করতে পারো। তোমাদের যে বইগুলো রয়েছে কিংবা তোমরা ইন্টারমিডিয়েটে যে অঙ্কগুলো করেছো সেটি হয়তোবা অনেকটা এরকম হয় যে তোমাদের একটি কোণ দেয়া রয়েছে, তোমাদের একটি বেগ দেয়া রয়েছে, তোমাদেরকে পাল্লা বের করতে বলেছে যেটি হচ্ছে 200 মিটার। কারণ আমরা জানি পাল্লার সূত্র হচ্ছে u স্কয়ার sin টুয়াইস a ডিভাইডেড বাই g, একদম স্ট্রেট কাট সূত্র। কিন্তু আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্নটি দেওয়া হলো, সেটি হলো তোমাকে এই a অর্থাৎ কত ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তোমাকে এই পাল্লাটা তুমি অর্জন করতে পারবে সেটি জানতে চেয়েছে। আমরা জানি সূত্রটি হচ্ছে r সমান সমান u স্কয়ার sin টুয়াইস a ডিভাইডেড বাই g। এখান থেকে আমরা এর ভ্যালু সহজেই বের করে ফেলতে পারবো। খুবই সহজ মনে হচ্ছে তাই না? বুয়েট ভর্তি পরীক্ষায় এরকমই প্রশ্ন দেয়া থাকে, কিন্তু ছোট্ট একটি ট্রিক থাকে। ট্রিকটি কি সেটি আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা এটি সম্পর্কে আলোচনা করে নেই। অর্থাৎ আমি যদি ভূপৃষ্ঠ থেকে a ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে a ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করি, তাহলে আমার যে অনুভূমিক পাল্লাটি হয় সেটির সূত্র হচ্ছে এটি। আমি এটি থেকে কোণের ভ্যালু সহজে বের করে ফেলতে পারবো, কারণ আমি এখানে j এর ভ্যালু জানি, পাল্লা r সমান সমান 200 এবং u সমান সমান হচ্ছে আমাদের 45 বসাবো, আমরা একটি আনসার পেয়ে যাব। ট্রিকের পার্ট কি সেটি আমি এখন বলছি। আমাদের যেবার এই প্রশ্নটি এসেছিল প্রায় 60 থেকে 70% মানুষ এই প্রশ্নটি আনসার করেছিল এবং তার প্রশ্নটি পেরেছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা সবাই কিন্তু হাফ মার্ক পেয়েছিল। আর হাফ কেন পায়নি চলো সেটি নিয়েই আলোচনা করা যাক। ট্রিকি পার্টটি নিয়ে আলোচনা করি। ধরো তুমি ভূপৃষ্ঠ থেকে a ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ না করে তুমি 90 মাইনাস a ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে, তাহলে সূত্রটি হয়ে যাবে u স্কয়ার sin টুয়াইস 90 মাইনাস a ডিভাইডেড বাই g। এখন sin টুয়াইস থিটাকে আমি 2 sin থিটা cos থিটা লিখতে পারি। এখন sin 90 মাইনাস থিটা মানে কি? sin 90 মাইনাস থিটা মানে কি? cos থিটা না? আর cos 90 মাইনাস থিটা মানে কি? sin থিটা। তার মানে আমি আবার 2 sin এ cos এ পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটি থেকে কিন্তু আবার আমি এই পাল্লার সূত্রে ফিরে আসতে পারছি। তার মানে তুমি দেখো, তুমি ভূপৃষ্ঠ থেকে a ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করলে তোমার পাল্লা যেরকম হতো, তুমি যদি ভূপৃষ্ঠ থেকে 90 মাইনাস a ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করতে, তাহলেও কিন্তু তোমার পাল্লা r এর সমানই হতো। এই জায়গাটাতেই কিন্তু বইটার ছোট্ট একটি ট্রিক। দেখো, এই ছোট্ট বিষয়টি না জানলে তুমি কিন্তু অর্ধেক মার্ক হারিয়ে ফেলতে। আর এই অর্ধেক মার্ক কিন্তু তোমার ভর্তি পরীক্ষায় পজিশন নির্ধারণে কিংবা তুমি চান্স পাওয়া নাকি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে তুমি দেখতেই পারছো
তোমার পৃথিবীর বাইরে থেকে কোনো প্রশ্ন বুয়েটের ভর্তি পরীক্ষায় দেওয়া হবে না। তোমার বইয়ের যে বিষয়টি তুমি জানো সেই বিষয়টি থেকে প্রশ্ন দেওয়া হবে একটু ট্রিক করে, অর্থাৎ ছোট্ট একটি প্যাচ বাঁধিয়ে। তুমি যদি ওই প্যাচটি ধরে ফেলতে পারো তাহলেই তুমি কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার করে ফেলতে পারবে। এবারে তোমাদের জন্য আমি কিছু সাজেশন দিতে চাই যে আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষায় কি কি চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোন কোন চ্যাপ্টারের থেকে প্রশ্ন চলে আসে। প্রথমেই আমরা গণিত সম্পর্কে আলোচনা করি। আমাদের গণিতের প্রথম পত্রে সাধারণত ম্যাট্রিক্স থেকে একটি প্রশ্ন এসে থাকে, ভেক্টর থেকে একটি প্রশ্ন এসে থাকে, সরলরেখা এবং বৃত্ত থেকে 2টি থেকে 3টি প্রশ্ন প্রতি বছরই এসে থাকে, বিন্যাস সমাবেশ থেকে 1টি থেকে 2টি, এবং গণিতের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় ন্যূনতম 2টি থেকে 3টি ইন্টিগ্রেশন থাকবে এবং ডিফারেন্সিয়েশন 2টি থেকে 3টি থাকতে পারে, কোনো বার এর বেশি কিংবা এর কমও হতে পারে। কিন্তু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মিলে কিছু না হলেও 60 মার্ক অর্থাৎ 6টি অঙ্ক প্রতিবারই থাকে দেখা যায়। এরপরে ফাংশন থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে, এবং সব থেকে মজার বিষয় যে ত্রিকোণমিতির যে পার্টটি রয়েছে, ত্রিকোণমিতির অঙ্ক হুবহু বইয়ের থেকে তুলে দেওয়া হয়। অন্যান্য অঙ্ক একটু পেঁচানো হলেও ত্রিকোণমিতির অঙ্ক কোনো পেঁচানো হয় না। তার মানে তুমি যদি তোমার বইয়ের ত্রিকোণমিতির সবগুলো অঙ্ক করে ফেলতে পারো তাহলে তুমি এই ত্রিকোণমিতির 2টা কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ 20 মার্ক তুমি সহজেই পেরে ফেলতে পারো। সেকেন্ড পেপারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্ভাব্যতা। সম্ভাব্যতা থেকে মিনিমাম 2টা কোশ্চেন বইটা প্রতি বছরই হয়ে থাকে। জটিল সংখ্যা থেকে একটি, বহুপদী এবং দ্বিপদী বিস্তৃতি থেকে প্রায় 2টি কি 3টি কোশ্চেন এসে থাকে, ফনিক্স থেকে একটি এবং বলবিদ্যা থেকে 2টি কোশ্চেন এসে থাকে। এখানেও একটি মজার ব্যাপার রয়েছে, বলবিদ্যা থেকেও কিন্তু কোশ্চেন আমাদের ডিরেক্ট বই থেকে কাট পেস্ট করে তুলে দেওয়া হয়। তার মানে বলবিদ্যা, ত্রিকোণমিতি এই পার্টের থেকে কোশ্চেন কিন্তু পেঁচানো হয় না। তো তোমরা যারা বইয়ের অঙ্কগুলো করছো ভালো করে অঙ্কগুলো করো, এইগুলো কিন্তু একদম সলিড মার্ক। এবারে আসা যাক কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রিতে আমাদের চ্যাপ্টার আছেই 10টা এবং মোটামুটি প্রতিটি চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের জৈব যৌগ। জৈব যৌগ থেকে প্রতি বছরই মিনিমাম 60 থেকে 70 মার্কের কোশ্চেন হয়। তার মানে তোমাকে বিক্রিয়া লিখতে দেওয়া কিংবা সংকেত লিখতে দেওয়া কিংবা এ ধরনের বিভিন্ন প্রশ্ন থেকে টোটাল 6টি থেকে 7টি প্রশ্ন থাকে। তোমাকে হয়তো একটি বিক্রিয়া সম্পূর্ণ করতে দিতে পারে, যেটি আমাদের গত বছরই এসেছে। আমি যদি তোমাদেরকে গত বছরের কোশ্চেনটি আবার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে মল্ট ভিনেগার বিক্রিয়াটি প্রস্তুতির যে ধাপ রয়েছে সেই ধাপগুলো তোমাকে লিখতে বলা হয়েছে, অর্থাৎ তোমাকে একটি বিক্রিয়ক দিয়ে দেওয়া রয়েছে এবং তোমাকে এই উৎপাদটি প্রস্তুত করতে হবে। কোন প্রসেসে তোমরা যদি এই বিক্রিয়াটি সম্পাদন করতে পারো এই জায়গাগুলোতে তোমরা প্রতীক এবং সংকেত লিখলেই কিন্তু তোমরা ছাকা 10টি মার্ক পেয়ে যেতে পারো। অর্থাৎ জৈব যৌগের জন্য বিক্রিয়া, সংকেত এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর প্রস্তুতির যে জিনিসগুলো রয়েছে কিংবা নাম বিক্রিয়া যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ জৈব যৌগ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়, তোমাকে এখানে বিক্রিয়া লিখতে বলেছে। তুমি যদি এই 5টি বিক্রিয়া লিখতে পারো তাহলে কিন্তু তুমি 10 মার্ক পেয়ে যাবে। এছাড়াও আমাদের যে সেকেন্ড পেপারে 3 নাম্বার চ্যাপ্টার রয়েছে অর্থাৎ পরিমাণগত রসায়ন, সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে একটি কিংবা 2টি প্রশ্ন আসবে এবং আমাদের রসায়নের যে প্রথম পত্র রয়েছে অনেকেই হয়তোবা আমরা ইন্টারমিডিয়েটে প্রথম চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার বাদ দিয়ে এসেছি, কিন্তু আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় কিন্তু একটি হলেও প্রশ্ন চলে আসে। অর্থাৎ কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার ফ্লেক্সিবিলিটিটা একটু কম হয়। ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলতে চাই তাহলে ফিজিক্স প্রথম পার্টে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভেক্টর থেকে একটি প্রশ্ন আসে, গতি, নিউটনীয় বলবিদ্যা এবং কাজ ক্ষমতা শক্তি এই 3টি চ্যাপ্টারের মধ্যে কিন্তু মোটামুটি সাদৃশ্য রয়েছে। এই 3টি চ্যাপ্টার থেকে দেখা যায় 2টি থেকে 3টি প্রশ্ন চলে আসে। পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, পর্যায়বৃত্ত গতি, সহসন্ধিত স্পন্দন এখান থেকেও একটি কোশ্চেন আসে, এবং যে আদর্শ গ্যাস রয়েছে সেখান থেকেও একটি কোশ্চেন চলে আসতে পারে। সেকেন্ড পেপারের মধ্যে তড়িৎ পার্ট থেকে অবশ্যই কোশ্চেন আসবে, তাপগতিবিদ্যা থেকে কোশ্চেন আসবে, ভৌত আলোক বিজ্ঞান থেকে এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2টি থেকে 3টি কোশ্চেন 2টি কোশ্চেন মিনিমাম আসে ভৌত আলোক বিজ্ঞান থেকে। আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে একটি কোশ্চেন আসে, এবং যে চ্যাপ্টারটি অনেক কঠিন, আমার কাছেও এই চ্যাপ্টারটি অনেক কঠিন লাগে, সেমিকন্ডাক্টর।
এখান থেকেও কিন্তু আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। মোটামুটি এগুলোই ছিল আমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো। আমি চেষ্টা করেছি আজকের ভিডিওতে কভার করতে যে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে, আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় কতটি সিট রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে, এবং আমরা এই কোশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করলাম। আমরা জানলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রতিটি সাবজেক্টে 20টি করে প্রশ্ন থাকবে এবং এই 20টি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। আমরা একটি ফিজিক্স প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেটি 2015-16 সালে আমি যেবার ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সেবার এসেছিল, এবং আমরা এই কোশ্চেনটি সম্পর্কে যেটি ধারণা পেলাম সেটি হচ্ছে আমাদের বুয়েট ভর্তি পরীক্ষায় এমন কোনো ম্যাথ আসবে না যেটি সম্পূর্ণ বইয়ের বাইরে। হয়তোবা বইয়ের কনসেপ্টটিকে একটু ঘুরিয়ে কিংবা কোনো একটি ট্রিকি পার্টের কারণে এই অ্যান্সারটি আসবে, এই প্রশ্নটি আসবে। এবং আমরা আলোচনা করলাম আজকে আমাদের ভর্তি পরীক্ষায় কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ যে বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি এসে থাকে সেটি নিয়ে। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি তোমাদের বুয়েট ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সহায়তা করবে। আজকের মতো আমাদের লাইভ ক্লাসটি এখানেই শেষ হচ্ছে।